আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি, যে দেশ গণতন্ত্র ও মানবাধিকারের কথা সবচেয়ে উচ্চস্বরে বলে, সেই দেশটির গোপনে মানুষের মাথায় রেডিও সিগন্যাল পাঠিয়ে তাদের চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল? আপনি কি জানেন তারা গোপনে একটি পুরো দেশের সরকার উৎখাত করেছিল এবং সেই সত্য 50 বছর ধরে লুকিয়ে রেখেছিল? আপনি এখন যা দেখছেন এই ডকুমেন্টারিটি, এটি কোনো কল্পনা কাহিনী নয়। এখানে যা বলা হবে তার প্রতিটি তথ্য সিআইএর নিজের ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকে নেওয়া, কংগ্রেসের শুনানির রেকর্ড থেকে নেওয়া এবং বছরের পর বছর ধরে সাহসী সাংবাদিক ও গবেষকদের তদন্ত থেকে উঠে আসা সত্য। আজ থেকে 70 বছর আগে 1947 সালে আমেরিকার কংগ্রেস একটি বিশেষ আইন পাশ করে। সেই আইনের নাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনের মাধ্যমে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনক গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি, যাকে আমরা চিনি সিআইএ নামে। কিন্তু সিআইএ কি শুধু গোয়েন্দাগিরি করে? না। সিআইএ শুধু তথ্য সংগ্রহ করে? না। সিআইএ গোপনে সরকার ফেলে দেয়। সিআইএ গোপনে মানুষ হত্যা করে। সিআইএ গোপনে মাদক পাচারে অংশ নেয়। সিআইএ গোপনে মানুষের মনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালায় এবং এই সবকিছুর জন্য তারা আমেরিকান করদাতাদের টাকা ব্যবহার করে, প্রতি বছর কোটি কোটি ডলার। আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমরা একে একে উন্মোচন করব সিআইএর সেই সব অপারেশনের কথা যা দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল। আমরা কথা বলবো এমকে আল্ট্রা নিয়ে, মানব মনকে ধ্বংস করার প্রকল্প। আমরা কথা বলবো অপারেশন মকিংবার্ড নিয়ে, মিডিয়াকে হাতের পুতুল বানানোর ষড়যন্ত্র। আমরা কথা বলবো ইরান কন্ট্রা নিয়ে, মাদক ও অস্ত্রের এক নোংরা খেলা। আমরা কথা বলবো অপারেশন কন্ডোর নিয়ে, দক্ষিণ আমেরিকার হাজার হাজার মানুষকে গুম করার পরিকল্পনা। তো চলুন শুরু করা যাক। সিআইএ এর জন্ম ও আসল উদ্দেশ্য। তো 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছে, হিটলার মারা গেছে, জাপান আত্মসমর্পণ করেছে। পুরো পৃথিবী যখন যুদ্ধে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলছে, তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ, স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধে গুলি নেই, কামান নেই, কিন্তু আছে গোপন ষড়যন্ত্র, মিথ্যা প্রচারণা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ভালোভাবেই বুঝতে পারলেন যে এই নতুন ধরনের যুদ্ধ জেতার জন্য একটি নতুন ধরনের অস্ত্র দরকার। সেই অস্ত্র হলো গোয়েন্দা তথ্য। কিন্তু শুধু তথ্য সংগ্রহ নয়, দরকার একটি গোপন সংগঠন যা তথ্যের ভিত্তিতে সরাসরি পদক্ষেপ নিতে পারবে, সরকারের অনুমোদন ছাড়াও, আইনের সীমানা পেরিয়েও। 1947 সালে 26 জুলাই ট্রুম্যান সই করলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনের মাধ্যমে জন্ম হলো সিআইএ। কিন্তু মজার বিষয় হলো যে ট্রুম্যান সিআইএ তৈরি করেছিলেন, তিনি পরে বলেছিলেন এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি চেয়েছিলেন একটি তথ্য সংগ্রহকারী সংস্থা, কিন্তু তার তৈরি করা প্রতিষ্ঠান পরিণত হয়েছিল একটি লাগামহীন অপারেশনাল ফোর্সে। সিআইএ এর প্রথম ডিরেক্টর হলেন রিয়ার অ্যাডমিরাল রসকো হিলেনকোয়েটার। কিন্তু সংস্থাটিকে যে মানুষটি আসলে আকার দিয়েছিলেন তার নাম অ্যালেন ড্যালেস। এই মানুষটির কথা মনে রাখবেন, কারণ আজকের এই ডকুমেন্টারিতে তার নাম বারবার আসবে। অ্যালেন ড্যালেস শুধু সিআইএ এর পরিচালক ছিলেন না, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি সিআইএ কে একটি সরকারি সংস্থা থেকে একটি আইনের বাইরে থাকা সুপার পাওয়ারে পরিণত করেছিলেন। তো ওএসএস থেকে সিআইএ, নাৎসিদের সাথে চুক্তি। সিআইএ এর পূর্বপুরুষ ছিল ওএসএস, অফিসার অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই সংস্থা কাজ করত নাৎসি জার্মানিদের বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমেরিকা তাদের শত্রুদের নিজেদের পক্ষে নিয়ে নিল, অপারেশন পেপার ক্লিক নামে এক গোয়েন্দা প্রকল্পের মাধ্যমে। আমেরিকা কমপক্ষে 16 জার্মান বিজ্ঞানী, প্রকৌশলী এবং গোয়েন্দাকে আমেরিকায় নিয়ে আসে। এদের মধ্যে অনেকেই ছিলেন নাৎসি যুদ্ধাপরাধী। ওয়ারেন ভন ব্রাউন, যিনি হিটলারের ভি2 রকেট তৈরি করেছিলেন, যে রকেটের কারখানায় হাজার হাজার ইহুদি কৃতদাস শ্রমিক মারা গিয়েছিলেন, তিনি পরে নাসার রকেট বিজ্ঞানী হয়ে গেলেন। কিন্তু আরো ভয়ঙ্কর ছিল রেইনহার্ড গেলেনের গল্প। গেলেন ছিলেন হিটলারের পূর্ব ইউরোপীয় গোয়েন্দা নেটওয়ার্কের প্রধান,
যুদ্ধ শেষে তিনি তার পুরো স্পাই নেটওয়ার্ক নিয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করলেন। বিনিময়ে আমেরিকা তাকে ক্ষমা করে দিল এবং তার সোভিয়েত বিরোধী গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করতে লাগলো। গেলেন অর্গানাইজেশন নামে পরিচিত এই নেটওয়ার্কটি সিআইএর সাথে দশকের পর দশক কাজ করেছে। ভাবুন যে আমেরিকা নাৎসিদের বিরুদ্ধে লড়াই করলো, সেই আমেরিকাই যুদ্ধ শেষে নাৎসি গোয়েন্দাদের নিয়ে নিজেদের নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করলো। এটাই সিআইএর আসল ভিত্তি। তো সিআইএর গঠন ও ক্ষমতা যা আমরা জানি না। সিআইএর বার্ষিক বাজেট কত? এটা এখনো সরকারিভাবে গোপন, তবে বিভিন্ন তথ্যসূত্রে বলছে প্রতি বছর সিআইএ খরচ করে $15 বিলিয়নেরও বেশি, যা বাংলাদেশের মোট রাষ্ট্রীয় বাজেটের সমান। সিআইএতে কাজ করে কত মানুষ এটাও গোপন। অনুমান করা হয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিআইএর সাথে যুক্ত মানুষের সংখ্যা 2 লাখেরও বেশি। সিআইএ কাজ করে জবাবদিহি করে তাত্ত্বিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট ও কংগ্রেসের কাছে, কিন্তু বাস্তবে 1975 সালে সার্চ কমিটির তদন্তে বেরিয়ে আসে যে সিআইএ এমন শত শত অপারেশন চালিয়েছে যার বিষয়ে প্রেসিডেন্ট পর্যন্ত জানতেন না। এটাই সিআইএর আসল শক্তি। তারা নিজেদের বিচারক নিজেরাই। সিআইএর ভেতরে আছে কয়েকটি বিভাগ। ডিরেক্টরাল অফ অপারেশন এটি গোপন অপারেশন পরিচালনা করে। ডিরেক্টরাল অফ ইন্টেলিজেন্স এটি তথ্য বিশ্লেষণ করে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরাল এটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করে এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল ক্যালেন্ডেস্টাইন সার্ভিস এটি কোভার্ট অপারেশন, অ্যাকশন এবং গোপন সামরিক অভিযান পরিচালনা করে। এমকে আল্ট্রা মানুষের মনকে ধ্বংস করার গোপন প্রকল্প। তো যেদিন সিআইএ মানুষের মস্তিষ্ককে পরীক্ষাগার বানালো 1953 সালের এপ্রিল মাস, সিআইএর ডিরেক্টর অ্যালেন ড্যালেস একটি অতি গোপন নির্দেশে সই করলেন। সেই নির্দেশের কোড নাম এমকে আল্ট্রা। এই প্রকল্পের লক্ষ্য ছিল একটাই, মানুষের মস্তিষ্কের উপরে এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাতে কাউকে দিয়ে যে কোনো কাজ করানো যায়, এমনকি তার নিজের সরকারের বিরুদ্ধেও। এমকে আল্ট্রা শুরু হয়েছিল কোরিয়া যুদ্ধের পর একটি আতঙ্ক থেকে। আমেরিকার যুদ্ধবন্দীরা উত্তর কোরিয়ায় বন্দী থাকার পর মুক্তি পেলে তারা এমন কিছু বলতে শুরু করে যা আমেরিকাকে স্তম্ভিত করে দেয়। তারা বলতে থাকে, কমিউনিজম আসলে ভালো, আমেরিকা ভুল করছে। সিআইএ ভয় পেয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন কি তাহলে মাইন্ড কন্ট্রোল আবিষ্কার করে ফেলেছে? এই ভয় থেকে জন্ম নিল এমকে আল্ট্রা। প্রকল্পের মূল দায়িত্ব পড়ল সিডনি গটলিবের উপরে, সিআইএর রাসায়নিকবিদ। সিআইএর রসায়নবিদ, যাকে সংস্থার ভেতরে ডাকা হতো কালো জাদুকর নামে। গটলিব বিশ্বাস করতেন মানুষের মনকে সম্পূর্ণভাবে মুছে দিয়ে নতুনভাবে প্রোগ্রাম করা সম্ভব। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি শুরু করলেন ইতিহাসের সবচেয়ে নৃশংস মানব পরীক্ষা, এলএসডি, একটি মাদকের গোপন গল্প। এমকে আল্ট্রার সবচেয়ে কুখ্যাত পরীক্ষা ছিল এলএসডি নিয়ে। সিআইএ বিশ্বাস করত এলএসডি একটি সত্য সিরাম হিসেবে কাজ করতে পারে। যাকে দেওয়া হবে সে সব সত্য বলে ফেলবে, কিন্তু লুকাতে পারবে না। তাছাড়া এলএসডি দিয়ে মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করা যাবে, তার স্মৃতি মুছে দেওয়া যাবে। কিন্তু সমস্যা হলো পরীক্ষার বিষয় কে হবে? সিআইএর সমাধান ছিল অমানবিক। তারা পরীক্ষা চালালো মানসিক রোগীদের উপরে, যাদের অনুমতি নেওয়া হয়নি। তারা পরীক্ষা চালালো কারাবন্দীদের উপরে, যাদের বলা হয়েছিল এটা একটা সাধারণ চিকিৎসা পরীক্ষা। তারা পরীক্ষা চালালো সেক্স ওয়ার্কারদের উপরে। সান ফ্রান্সিসকোতে সিআইএ একটি গোপন বেশ্যালয় চালু করেছিল, যেখানে মহিলারা না জেনেই তাদের খদ্দেরকে এলএসডি মেশানো পানীয় দিত, আর সিআইএ এজেন্টরা আড়াল থেকে পর্দার পেছনে বসে পর্যবেক্ষণ করত। এমনকি তারা পরীক্ষা চালালো নিজেদের কর্মীদের উপরে না জানিয়েই। 1953 সালের নভেম্বরে সিআইএর নিজের কর্মী ফ্রাঙ্কল অলসন একটি কনফারেন্সে যোগ দিলেন। সেখানে তাকে না জানিয়ে কফিতে মেশানো হলো এলএসডি। কয়েকদিন পর ফ্রাঙ্কল অলসন নিউ ইয়র্কের একটি হোটেলের 13 তলার জানালা দিয়ে পড়ে মারা গেলেন। সরকার বলল আত্মহত্যা, কিন্তু পরিবার বলল হত্যা। 2012 সালে যখন তার মরদেহ পুনরায় পরীক্ষা করা হলো, তখন পাওয়া গেল মাথায় আঘাতের চিহ্ন, যা থেকে বোঝা যায় তাকে মেরে জানালা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ডিপ স্লিপ এবং অমানসিক মৃত্যু। এমকে আল্ট্রার আরেকটি ভয়ঙ্কর পরীক্ষা ছিল ডিপ স্লিপ থেরাপি।
কানাডার মন্ট্রিয়েলে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইউএন ক্যামেরন সিআইএর টাকায় চালাতেন এই পরীক্ষা। তার পদ্ধতি ছিল এরকম: রোগীকে ঘুমের ওষুধ দিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ঘুমিয়ে রাখো, ঘুমের মধ্যে ইলেকট্রিক শক দাও এবং টেপ রেকর্ডারে বারবার একই বার্তা বাজাও, যাতে নতুন প্রোগ্রামিং মস্তিষ্কে ঢুকে যায়। ক্যামেরন বিশ্বাস করতেন মানুষের মস্তিষ্কে ডিপ্যাটার্ন করা সম্ভব, অর্থাৎ তার পুরনো ব্যক্তিত্ব মুছে ফেলে নতুন করে গড়ে তোলা সম্ভব। কিন্তু বাস্তবে যা হয়েছিল তা ছিল অকল্পনীয় ভয়াবহ। রোগীরা হাসপাতালে আসতেন হালকা বিষণ্ণতা বা উদ্বেগের চিকিৎসার জন্য, কিন্তু ক্যামেরনের হাত থেকে বেরিয়ে তারা পরিণত হতেন কার্যত শিশুতে। তারা নিজেদের নাম ভুলে যেতেন, পরিচিত মানুষদের চিনতে পারতেন না, হাঁটতে শিখতে হতো নতুন করে। লিন্ডা ম্যাকডোনাল্ড ছিলেন এমনই একজন ভিকটিম। তিনি হাসপাতালে এসেছিলেন সামান্য বিষণ্ণতা জন্য চিকিৎসা নিতে, কিন্তু ক্যামেরনের পরীক্ষার পর তিনি সম্পূর্ণভাবে তার আগের জীবনের স্মৃতি হারিয়ে ফেললেন। তিনি মনে করতে পারতেন না তার স্বামীর মুখ, তার সন্তানের মুখ। তাকে আবার হাঁটতে শিখতে হয়েছিল, পড়তে শিখতে হয়েছিল, নতুন করে বাঁচতে শিখতে হয়েছিল। তো 1977 গোপন ফাইলের প্রকাশ। 1973 সালে সিআইএর ডিরেক্টর রিচার্ড হেলমস আদেশ দিলেন এমকে আল্ট্রার সমস্ত ফাইল নষ্ট করে দিতে। হাজার হাজার ডকুমেন্ট চিরতরে মুছে ফেলা হলো। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বলুন বা নিয়তির পরিহাস, একটি ভুল কারণে কিছু ফাইল টিকে গেল। একটি আলাদা স্টোরেজের রুমে রাখা ছিল কিছু আর্থিক দলিল, যা ধ্বংস করতে ভুলে গিয়েছিলেন তারা। 1977 সালে সেই ফাইলগুলো আবিষ্কার হলো এবং সেগুলো পৌঁছালো সিনেটর এডওয়ার্ড কেনেডির হাতে। সিনেটর শুনানিতে প্রথমবারের মতো আমেরিকান জনগণের জানতে পারল তাদের সরকার গত 20 বছর ধরে নিজের নাগরিকদের উপরে মনস্তাত্ত্বিকভাবে অত্যাচার চালিয়েছে, তাদের না জানিয়ে মাদক পরীক্ষা করেছে এবং কিছু মানুষ এই পরীক্ষায় মারাও গেছে। সিআইএ ডিরেক্টর স্ট্যান্সফিল্ড টার্নার ক্ষমা চাইলেন, বললেন এটা আমেরিকার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। কিন্তু কোনো মামলা হলো না, কোনো শাস্তি হলো না, শুধু ক্ষমা। এবং প্রশ্ন রয়ে গেল, এমকি আলট্রা কি সত্যি বন্ধ হয়েছিল, নাকি শুধু নাম বদলে নতুনভাবে চলতে থাকলো? অপারেশন মকিংবার্ড, মিডিয়াকে হাতের পুতুল বানানোর ষড়যন্ত্র। আপনি যা পড়ছেন, যা দেখছেন তা কি সত্যি? 1950-এর দশকে সিআইএ শুরু করলো ইতিহাসের সবচেয়ে সুচিন্তিত প্রচারণা অভিযান, অপারেশন মকিংবার্ড। এই অপারেশনের লক্ষ্য ছিল আমেরিকার এবং বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোকে সিআইএর মুখপাত্রে পরিণত করা, কিন্তু এমনভাবে যাতে পাঠক ও দর্শকরা কোনোদিন বুঝতেই না পারে যে তারা মার্কিন সরকারের নির্দেশিত খবর পড়ছে। এই অপারেশনের মূল পরিকল্পনাকারী ছিলেন ফ্রাঙ্ক ওয়েসনার, সিআইএর ডিরেক্টরেট অফ প্ল্যানের প্রধান। তিনি বললেন, মিডিয়া হলো একটি বিশেষ ধরনের অর্গান যন্ত্র, যেখানে আপনি একটি বোতাম চাপলে পুরো বিশ্ব জুড়ে একই সুর বাজতে শুরু করে। তো কিভাবে সিআইএ সাংবাদিকদের কিনে নিল? সিআইএর হাতে ছিল অসীম অর্থ। তারা সাংবাদিকদের টাকা দিত, ক্যারিয়ারে সাহায্য করত, বিদেশ ভ্রমণের সুযোগ দিত। বিনিময়ে সাংবাদিকরা সিআইএর পছন্দের গল্প লিখত, সিআইএর অপছন্দের খবর চেপে রাখত। অনেক সচেতনভাবে এই কাজ করতেন, অনেকেই অসচেতনভাবে। 1947 সালের সাংবাদিক কার্ল বার্নস্টাইন, যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির উদ্ঘাটনের জন্য বিখ্যাত, রোলিং স্টোন ম্যাগাজিনে একটি তদন্তমূলক প্রতিবেদন লিখলেন। সেই প্রতিবেদনে তিনি নাম ধরে বললেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিবিএস, টাইম ম্যাগাজিন, নিউজউইক এবং আরও 25টি বড় মিডিয়া প্রতিষ্ঠানে সিআইএর গোপন সম্পর্ক ছিল। বার্নস্টাইন লিখলেন, সিআইএ যে সাংবাদিকদের ব্যবহার করেছে তাদের মধ্যে কেউ কেউ জানতেন কিন্তু ব্যক্তিগতভাবে সিআইএর লক্ষ্যকে সমর্থন করতেন। কেউ কেউ জানতেন কিন্তু টাকার লোভে চুপ থাকতেন। আবার কেউ কেউ একদমই জানতেন না যে তারা আসলে সিআইএর হয়ে কাজ করছেন। তারা ভাবতেন তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করছেন। তো আন্তর্জাতিক মিডিয়ার কবজা কিভাবে হয়? মকিংবার্ড শুধু আমেরিকাতে সীমাবদ্ধ ছিল না,
সিআইএ বিদেশের মিডিয়াতেও অনুপ্রবেশ করেছিল। রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টি যা দাবি করত তারা স্বাধীন সংবাদ মাধ্যম, আসলে সিআইএর সরাসরি অর্থায়নে চলত। এই রেডিও স্টেশনগুলো সোভিয়েত ব্লকের মানুষদের কাছে পৌঁছাতো এবং পশ্চিমা দৃষ্টিকোণ থেকে খবর পরিবেশন করত। লাতিন আমেরিকা সিআইএ কমপক্ষে 40টি সংবাদপত্র ও রেডিও স্টেশনের মালিকানা বা নিয়ন্ত্রণ ছিল। 1954 সালের গুয়াতেমালার সরকার পরিবর্তনের সময় সিআইএ নিজেই একটি নকল বিপ্লবী রেডিও স্টেশন চালু করেছিল, যা মিথ্যা খবর ছড়িয়ে দেশে আতঙ্ক তৈরি করেছিল। এই রেডিও স্টেশন বলতে থাকতো সরকারি সেনারা পক্ষ বদলে ফেলেছে, বিপ্লবীরা সব জায়গায় জিতছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এই মিথ্যাই শেষ পর্যন্ত গুয়াতেমালার নির্বাচিত প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করলো। তো আজকের মিডিয়া কি মুক্ত? 1976 সালে সার্চ কমিটির চাপে সিআইএ ঘোষণা করলো তারা আমেরিকান সাংবাদিকদের আর ব্যবহার করবে না। কিন্তু এই ঘোষণা কতটুকু সত্য? সিআইএর ডিরেক্টর উইলিয়াম কেসি 1980 এর দশকে বললেন, আমরা সফল হব যেদিন আমেরিকার জনগণ যা বিশ্বাস করে তার সবকিছু মিথ্যা হবে। এই বক্তব্যটি কতটা সত্য তা আজও বিতর্কিত। কিন্তু প্রশ্নটা থেকে যায়, আজকের 24 ঘন্টা নিউজ সাইকেলে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি সত্যি জানি কোন খবরটা সত্য? অপারেশন অ্যাজাক্স, ইরানের গণতন্ত্র হত্যার গল্প। তো মোসাদ্দেক যে মানুষটিকে আমেরিকা ভয় পেয়েছিল, 1951 সাল ইরান, মোহাম্মদ মোসাদ্দেক সদ্য ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাধারণ মানুষের ভোটে, গণতান্ত্রিকভাবে। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত আইনজীবী, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তার একটাই স্বপ্ন ছিল ইরানের তেলের সম্পদ ইরানের মানুষের কাজে লাগানো। তখন ইরানের তেল নিয়ন্ত্রণ করত অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা ছিল ব্রিটেনের। ইরানি তেল বিক্রি হতো, কিন্তু লাভের সিংহভাগ চলে যেত ব্রিটেনে। ইরানি শ্রমিকরা পেত নামমাত্র মজুরি। মোসাদ্দেক এই অন্যায় মানতে পারলেন না। তিনি সংসদে প্রস্তাব আনলেন ইরানের তেল শিল্প জাতীয়করণ করতে হবে। ইরানের সংসদ সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করল। মোসাদ্দেক আইন করলেন অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির সম্পদ এখন থেকে ইরান সরকারের। ব্রিটেন ক্রোধে ফুঁসে উঠল। তারা অর্থনৈতিক অবরোধ আরোপ করল, ইরান থেকে তাদের কূটনৈতিকদের প্রত্যাহার করল এবং তারপর গেল আমেরিকার কাছে সাহায্য চাইতে। সিআইএ অপারেশন অ্যাজাক্স, একটি নির্বাচিত সরকারের পতন। ব্রিটেন আমেরিকাকে বোঝালো মোসাদ্দেক একজন কমিউনিস্ট, তিনি সোভিয়েতের পক্ষে যোগ দেবেন। ইরানের তেল সোভিয়েতের হাতে পড়লে পুরো মধ্যপ্রাচ্য বিপদে পড়বে। এই গল্প সত্য ছিল না। মোসাদ্দেক আসলে একজন জাতীয়তাবাদী ছিলেন, কমিউনিস্ট নয়। কিন্তু স্নায়ুযুদ্ধের আতঙ্কের মধ্যে আমেরিকা এই গল্প বিশ্বাস করল। সিআইএ ডিরেক্টর অ্যালেন ডালেস এবং তার ভাই পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস, দুই ভাই মিলে পরিকল্পনা করলেন ইরানে অভ্যুত্থান ঘটাবেন। অপারেশনের নাম দেওয়া হলো অ্যাজাক্স আমেরিকায়। ব্রিটেনদের কাছে এর নাম ছিল অপারেশন বুট। সিআইএ কর্মকর্তা কার্মিট রুজভেল্ট জুনিয়র, হ্যাঁ, প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাতি, তেহরানে পৌঁছলেন একটি মিশন নিয়ে। তার কাজ ছিল মোসাদ্দেকের বিরুদ্ধে জনমত তৈরি করা। কিন্তু কিভাবে? সবচেয়ে নোংরা পন্থায়। সিআইএ কিছু অপরাধী ও গুন্ডাদের ভাড়া করলো। তারপর এই গুন্ডারা মোসাদ্দেকের সমর্থক সেজে তেহরানের রাস্তায় নামলো এবং মানুষ পেটাতে শুরু করলো, দোকানপাট ভাঙতে শুরু করলো, ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাতে শুরু করলো এবং এই সহিংসতার দায় চাপানো হলো মোসাদ্দেকের সমর্থকদের উপরে। সিআইএর টাকায় পরিচালিত সংবাদ মাধ্যমগুলো এই মিথ্যা খবর ছড়িয়ে দিল। একই সময়ে সিআইএ ইরানি সামরিক কর্মকর্তাদের ঘুষ দিতে শুরু করলো। এক সপ্তাহের মধ্যে কোটি কোটি ডলার বিলি করা হলো ইরানি জেনারেলদের মধ্যে। 19 আগস্ট 1953 সেনাবাহিনী মোসাদ্দেকের গাড়ি ঘেরাও করলো এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি এর আগে ইতালিতে পালিয়ে গিয়েছিলেন, দেশে ফিরে এলেন ক্ষমতা নিতে। এই অভ্যুত্থানের দীর্ঘমেয়াদী পরিণতি, মোসাদ্দেককে বিচার করা হলো দেশদ্রোহিতার অভিযোগে। তিনি 3 বছর কারাভোগের পর বাকি জীবন গৃহবন্দী হয়ে কাটালেন। 1967 সালে মারা গেলেন। শাহ পাহলভি আমেরিকার প্রতুল শাসক হিসেবে ইরান শাসন করলেন। তার সাবাক গোপন পুলিশ সিআইএর সহায়তায় হাজার হাজার মানুষকে নির্যাতন ও হত্যা করল এবং 1979 সালে যখন ইরানি বিপ্লব হলো, তখন আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন। তখন তিনি বললেন, আমেরিকা ইরানের গণতন্ত্র ধ্বংস করেছিল,
তাই আমরা আমেরিকার শত্রু। 1953 সালে সিআইএর যে অভ্যুত্থান করেছিল তার প্রতিক্রিয়া আজও বিশ্বকে প্রভাবিত করেছে। ইরান আমেরিকা সম্পর্কের বিষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এই অনেকটাই শুরু হয়েছিল সেই 1953 সালে একটি সিআইএ অপারেশনের মাধ্যমে। 2013 সালে অভ্যুত্থানের ঠিক 60 বছর পর সিআইএ আনুষ্ঠানিকভাবে স্বীকার করল, হ্যাঁ, তারা 1953 সালে ইরানে অভ্যুত্থান ঘটিয়েছিল। 60 বছর ধরে যা অস্বীকার করা হয়েছিল তা স্বীকার করতে 60 বছর লেগেছিল। এই হলো সিআইএর সততার নমুনা। অপারেশন পিবি সাকসেস, গুয়েতমালার গণহত্যার পেছনে সিআইএ। 1954 সাল গুয়েতমালা, প্রেসিডেন্ট জাকোবা আরবেন্স গুজম্যান একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, দেশের জমি সংস্কার করবেন। গুয়েতমালায় তখন 70% জমি ছিল মাত্র 2% মানুষের হাতে। আরবেন্স বললেন, যে জমি অব্যবহৃত হয়ে পড়ে আছে তা দরিদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো ইউনাইটেড ফ্রুট কোম্পানি, একটি আমেরিকার কোম্পানি যা গুয়েতমালার লক্ষাধিক একর জমি ছিল। কোম্পানি তাদের প্রভাব কাজে লাগালো, তাদের লবিস্টরা ওয়াশিংটনে কাজে নামলো এবং আশ্চর্যজনকভাবে এই কোম্পানির সাথে ডালেস ভাইদের সরাসরি সম্পর্ক ছিল। সিআইএ ডিরেক্টর অ্যালেন ডালেস এবং পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস দুইজনই এই কোম্পানির আইনজীবী ছিলেন কিংবা শেয়ার হোল্ডার ছিলেন। আমেরিকা সিদ্ধান্ত নিল প্রেসিডেন্টকে সরাতে হবে। অপারেশনের নাম দেওয়া হলো পিবি সাকসেস। সিআইএ হন্ডুরাসে একটি গোপন ক্যাম্প খুলল, সেখানে প্রশিক্ষণ দেওয়া হলো গুয়েতমালার নির্বাসিত সৈনিকদের। একই সাথে সিআইএ আগের মতোই গণমাধ্যমে মিথ্যা প্রচার শুরু করল। আরবেন্স একজন কমিউনিস্ট, তিনি সোভিয়েতের এজেন্ট। 1954 সালে জুন মাসে অপারেশন শুরু হলো। সিআইএর বিমান গুয়েতমালার শহরগুলোতে বোমা ফেলতে শুরু করলো। সিআইএর নকল রেডিও স্টেশন মিথ্যা খবর ছড়াতে শুরু করলো এবং মাত্র কয়েক দিনের মধ্যে আরবেন্স পদত্যাগ করলেন। তার জায়গায় এলো একজন সামরিক একনায়ক, ক্যাস্টিলো আর্মাস। ক্যাস্টিলো আর্মাস ক্ষমতায় আসার পর গুয়েতমালায় শুরু হলো ভয়াবহ দমনপীড়ন। আরবেনজেন সমর্থক সন্দেহে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হলো, নির্যাতন করা হলো, জমি সংস্কার বাতিল করা হলো এবং ইউনাইটেড ফ্রুট কোম্পানি ফিরে পেল তাদের জমি। পরবর্তী 30 বছর গুয়েতমালায় চলল সামরিক শাসন ও গৃহযুদ্ধ। মায়া আদিবাসীদের উপরে চালানো হলো গণহত্যা, যা এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 2 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল সেই সংঘর্ষে। এই পুরো এই পুরো বিপর্যয়ের বীজ বোনা হয়েছিল 1954 সালে সিআইএর একটি অভিযানের মাধ্যমে। বে অফ পিস, সিআইএর সবচেয়ে বড় ব্যর্থতা। 1959 সাল কিউবার বিপ্লব হলো, ফিদেল কাস্ত্রো ক্ষমতায় এলেন। আমেরিকার সাথে কিউবার সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করলো। কাস্ত্রো আমেরিকান কোম্পানির সম্পদ জাতীয়করণ করলেন, সোভিয়েতের সাথে সম্পর্ক করলেন। সিআইএ সিদ্ধান্ত নিল কাস্ত্রোকে হটাতে হবে এবং একই লক্ষ্যে শুরু হলো সিআইএর ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী এবং সবচেয়ে লজ্জাজনক অপারেশন। প্রায় 1400 জন কিউবান নির্বাসিতকে নিয়ে গঠন করা হলো একটি বাহিনী। গুয়েতমালায় তাদের প্রশিক্ষণ দেওয়া হলো। পরিকল্পনা ছিল এই বাহিনী কিউবায় অবতরণ করবে, স্থানীয় মানুষ তাদের সাথে যোগ দেবে এবং কাস্ত্রোর পতন হবে। 1961 সালের 17 এপ্রিল বাহিনী কিউবার বে অফ ফ্রিগেসে অবতরণ করলো এবং তারপর যা হলো তা ছিল সম্পূর্ণ বিপর্যয়। কিউবার মানুষ এই বাহিনীকে স্বাগত জানালো না, কারণ সিআইএ যেভাবে ভেবেছিল কাস্ত্রোর জনপ্রিয়তা ততটা কম ছিল না। কিউবায় সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ করলো। মাত্র 72 ঘন্টার মধ্যে প্রায় 1200 জন অভিযাত্রীকে বন্দী করা হলো। প্রেসিডেন্ট কেনেডি প্রচণ্ড বিব্রত হলেন। তিনি সরকারিভাবে দায় স্বীকার করলেন এবং সিআইএর উপরে ক্রোধে ফেটে পড়লেন। তিনি নাকি বলেছিলেন, আমি সিআইকে হাজারো টুকরোয় ভেঙে বাতাসে উড়িয়ে দিতে চাই। সিআইএ ডিরেক্টর অ্যালেন ড্যালেসকে বরখাস্ত করা হলো, কিন্তু বে অফ ফ্রিগেসের পরেও সিআইএ কাস্ত্রোকে হত্যার চেষ্টা থামায়নি। অপারেশন মঙ্গস এর আওতায় সিআইএ কাস্ত্রোকে হত্যার জন্য কমপক্ষে 638টি পরিকল্পনা করেছিল। বিষ মেশানো চুরুট, বিস্ফোরকযুক্ত শেলফিশ, বিষাক্ত ওয়েটস্যুট, অকল্পনীয় সব পরিকল্পনা। কিন্তু কাস্ত্রো 2016 সালে 90 বছর বয়সে স্বাভাবিকভাবেই মারা গেলেন। ভিয়েতনাম ও সিআইএর হেরোইন সাম্রাজ্য।
যুদ্ধের আড়ালে মাদকের ব্যবসা। ভিয়েতনাম যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত যুদ্ধগুলোর একটি, কিন্তু এই যুদ্ধের আড়ালে একটি গোপন গল্প আছে যা আজও অনেকেই জানে না। সেই গল্প হলো সিআইএ এবং হেরোইন পাচারের গল্প। দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল, মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান্ত এলাকা বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদন কেন্দ্র। ভিয়েতনাম যুদ্ধের সময় সিআইএ এই অঞ্চলের ক্ষমতাশীল উপজাতীয় নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলো, কিন্তু এই নেতারা একটাই পুরস্কার চাইল, তাদের আফিম ব্যবসায় সিআইএর সহায়তা। অ্যালফ্রেড এমসি কো একজন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার বিখ্যাত বই দ্য পলিটিক্স অব হিরোইন ইন সাউথ ইস্ট এশিয়াতে বিস্তারিতভাবে দেখিয়েছে যে সিআইএর ইয়ার আমেরিকা একটি গোপনে সিআইএর এয়ার আমেরিকা একটি গোপন বিমান সংস্থা লাওস ও ভিয়েতনামে আফিম ও হেরোইন পরিবহনে ব্যবহৃত হতো। এই বিমানগুলো উপজাতীয় এলাকা থেকে আফিম নামিয়ে আনতো এবং সেই আফিম পরিশোধিত হয়ে হেরোইন হিসেবে পৌঁছাতো আমেরিকার রাস্তায়। এই হেরোইনের একটি বড় অংশ পৌঁছাতো ভিয়েতনামে মোতায়েন আমেরিকার সৈন্যদের কাছে। 1971 সালে মার্কিন কংগ্রেসের একটি তদন্তে বেরিয়ে আসে ভিয়েতনামে কর্মরত প্রায় 10 থেকে 15% আমেরিকান সৈনিক হেরোইনে আসক্ত হয়ে পড়েছে। এই সৈনিকরা দেশে ফিরে আমেরিকার রাস্তায় হেরোইন সংকট তৈরি করলো। তো লাওস গোপন যুদ্ধ, ভিয়েতনামের পাশেই লাওসে সিআইএ চালালো ইতিহাসের সবচেয়ে বড় গোপন যুদ্ধ। আনুষ্ঠানিকভাবে আমেরিকা লাওসের যুদ্ধ করছিল না, কিন্তু বাস্তবে সিআইএ সেখানে লক্ষাধিক এইস মঙ্গো উপজাতীয় মানুষকে যোদ্ধা হিসেবে ব্যবহার করছিল কমিউনিস্ট প্যাথেট লেওর বিরুদ্ধে। এই যুদ্ধে কমপক্ষে 30,000 এম মঙ্গোস যোদ্ধা মারা গেছে। যুদ্ধ শেষে আমেরিকা এম মং মানুষদের ছেড়ে চলে গেল। যারা পালাতে পারল না তাদের অনেকেই পরে হত্যা করা হলো। বাকিরা শরণার্থী হয়ে থাইল্যান্ডে পালালো এবং সিআইএর প্রতিশ্রুতির কথা সেগুলো কখনো রাখা হয়নি। এটাই সিআইএর মিত্রদের পরিণতি। অপারেশন কন্ডোর দক্ষিণ আমেরিকার গণহত্যার নীল নকশা। 1970-এর দশক দক্ষিণ আমেরিকা জুড়ে একের পর এক সামরিক অভ্যুত্থান হচ্ছে। চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া প্রতিটি দেশে ক্ষমতায় আসছে সামরিক জান্তা, এবং এই জান্তাগুলো মিলে তৈরি করছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা ষড়যন্ত্র অপারেশন কন্ডোর। অপারেশন কন্ডোরের লক্ষ্য ছিল পুরো দক্ষিণ আমেরিকা থেকে বাম ঘরানার রাজনীতিবিদ, সংগঠক, সাংবাদিক এবং যে কোনো মানুষকে যারা সামরিক শাসনের বিরোধিতা করে তাদের চিহ্নিত করা, অপহরণ করা, নির্যাতন করা এবং হত্যা করা। এই অপারেশনের সাথে সিআইএর সম্পর্ক কতটা গভীর ছিল? 2016 সালে ডিক্লাসিফাইড হওয়া একটি সিআইএ ডকুমেন্টে দেখা যায় সিআইএ শুধু এই অপারেশনের বিষয়ে অবগত ছিল না, তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সিআইএ এই দেশগুলোর গোয়েন্দাদের প্রশিক্ষণ দিয়েছিল, তথ্য শেয়ার করেছিল এবং লজিস্টিক সহায়তা দিয়েছিল। চিলি, সালভাদর আলেন্দের শেষ মুহূর্তে 1973 সালের 11 সেপ্টেম্বর, এই তারিখটি চিলির মানুষের কাছে এখনো একটি দুঃস্বপ্ন। সেদিন সকালে চিলির সামরিক বাহিনীর অভ্যুত্থান ঘটালো, রাষ্ট্রপতি ভবন, ল্যাম মানেডাতে বিমান হামলা হলো। সালভাদর আলেন্দে, যিনি ছিলেন লাতিন আমেরিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা, তিনি আত্মসমর্পণ না করে যুদ্ধ করে মারা গেলেন। অ্যালেন্দের জায়গায় ক্ষমতায় এলেন জেনারেল আগস্টো পিনোশে এবং তারপর চিলিতে শুরু হলো ভয়াবহ দমনপীড়ন। স্টেডিয়াম পরিণত হলো বন্দি শিবিরে, হাজার হাজার মানুষকে নির্যাতন করা হলো, প্রায় 3,000 মানুষকে হত্যা করা হলো এবং হাজার হাজার মানুষ গুম হয়ে গেল। তাদের দেহ আজও পাওয়া যায়নি। কিন্তু সিআইএর ভূমিকা কি ছিল? প্রেসিডেন্ট নিক্সন এবং তার নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার আন্দোলনকে ক্ষমতায় আসার আগেই সরিয়ে দিতে চেয়েছিলেন। সিআইএকে নির্দেশ দেওয়া হয়েছিল চিলির অর্থনীতিকে চিৎকার করাও। সিআইএ চিলিতে ধর্মঘট সংগঠিত করলো, মিডিয়াতে প্রচারণা চালালো এবং সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের জন্য উৎসাহিত করলো। কিসিঞ্জার একবার বলেছিলেন, চিলির জনগণের দায়িত্বহীনতার জন্য আমরা কেন কষ্ট পাব? একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করাকে তিনি চিলির জনগণের দায়িত্বহীনতা বলেছিলেন। এটাই ছিল সিআইএর এবং তাদের নেতাদের মানসিকতা। আর্জেন্টিনার ডার্টি ওয়ার। আর্জেন্টিনা 1976 থেকে 1983, এই 7 বছরকে বলা হয়
ডার্টি ওয়ার বা নোংরা যুদ্ধ। সামরিক জান্তা শাসনের এই সময় প্রায় 30,000 মানুষ গুম হয়ে গেছে। তাদের অধিকাংশকে বিমান থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এদেরকে বলা হতো নিখোঁজ মানুষ। এই নিখোঁজ মানুষদের মধ্যে ছিলেন রাজনৈতিক কর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শ্রমিক নেতা, এমনকি গর্ভবতী মহিলাদেরও হত্যা করা হয়েছিল। কিন্তু তার আগে তাদের সন্তান প্রসব করানো হতো এবং সেই শিশুদের সামরিক পরিবারগুলোকে দিয়ে দেওয়া হতো। এই শিশু চুরির অপরাধ আজও আর্জেন্টিনায় বিচারাধীন। সিআইএ এবং আমেরিকার পররাষ্ট্র দপ্তর এই নৃশংসতার বিষয়ে জানত। 2002 সালে ডিক্লাসিফাইড হওয়া ডকুমেন্টে দেখা যায় কিসিঞ্জার আর্জেন্টিনার জান্তাকে বলেছিলেন তারা যা করছে তা দ্রুত করুক, যাতে আন্তর্জাতিক চাপ আসার আগেই কাজ শেষ হয়ে যায়। অর্থাৎ আমেরিকা শুধু নীরব দর্শক ছিল না, তারা সক্রিয়ভাবে এই গণহত্যাকে উৎসাহিত করেছিল। ইরান কন্ট্রা কেলেঙ্কারি, আইনের উপরে সিআইএ, অস্ত্র, মাদক এবং সরকারের প্রতারণা। 1986 সাল একটি বিস্ফোরক সত্য প্রকাশ পেল। আমেরিকার রিগান সরকার গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রি করছিল। একই ইরান যার সাথে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক ছিল না, এবং সেই অস্ত্র বিক্রির টাকা গোপনে পাঠানো হচ্ছিল নিকারাগুয়ায় কন্ট্রা বিদ্রোহীদের কাছে। যদিও কংগ্রেস এই অর্থ সহায়তা নিষিদ্ধ করেছিল। এই ঘটনা ইতিহাসে পরিচিত ইরান কন্ট্রা অ্যাফেয়ার নামে, এবং এর কেন্দ্রে ছিল সিআইএ এবং হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। নিকারাগুয়ায় 1979 সালে বাম ঘরানার স্যান্ডিনিস্টা বিপ্লব হয়েছিল। রিগান প্রশাসন স্যান্ডিনিস্টা সরকারকে উৎখাত করতে চেয়েছিল। তারা কন্ট্রা নামে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছিল। কিন্তু 1982 সালে আমেরিকার কংগ্রেস বোলান অ্যামেন্ডমেন্ট পাশ করে এই সহায়তা নিষিদ্ধ করল। কিন্তু রিগান প্রশাসন থামল না। সিআইএর সাথে মিলে তারা একটি গোপন নেটওয়ার্ক তৈরি করল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা অলিভার নর্থ এই নেটওয়ার্কের মূল পরিচালক ছিলেন। পরিকল্পনা ছিল ইরানের কাছে অস্ত্র বিক্রি করো, টাকা পাওয়া যাবে, সেই টাকা কন্ট্রাদের পাঠাও। মাদক এবং কন্ট্রা, আরেকটি গোপন অধ্যায়। ইরান কন্ট্রার সবচেয়ে বিস্ফোরক অংশ হল মাদক সংযোগ। অনেক তদন্তে বেরিয়ে এসেছে কন্ট্রা বিদ্রোহীরা কোকেইন পাচার করে আমেরিকায় পাঠাতো এবং সিআইএ এই পাচারের বিষয়ে জানতো, এমনকি সহায়তাও করত। 1996 সালে সান জোস মার্করি নিউজের সাংবাদিক গ্যারি ওয়েব একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করলেন, ডার্ক অ্যালায়েন্স। তিনি দাবি করলেন সিআইএর সহায়তায় কন্ট্রাযুক্ত মাদক পাচারকারীরা লস অ্যাঞ্জেলেসের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ক্রাক কোকেইনের মহামারী ছড়িয়েছেন। গ্যারি ওয়েব এই প্রতিবেদন লেখার পর তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। বড় বড় মিডিয়া তার বিরুদ্ধে অবস্থান নিল। 2004 সালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল, মাথায় 2টো গুলি। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু মাথায় 2টো গুলিতে কি কেউ আত্মহত্যা করতে পারে? পরে সিআইএর ইন্টারনাল ইন্সপেকশন জেনারেল একটি রিপোর্ট প্রকাশ পায়, যা স্বীকার করে যে সিআইএ জানতো যে কন্ট্রা নেটওয়ার্কে মাদক পাচারকারীরা সম্পৃক্ত ছিল, কিন্তু তারা এই তথ্য ডে বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে শেয়ার করেনি, কারণ কন্ট্রার অপারেশন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ইনহ্যান্স ইন্টারোগেশন, নির্যাতনের গোপন সাম্রাজ্য। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার ধুলোয় মিশে গেল। আমেরিকা প্রতিশোধের জন্য উন্মাদ হয়ে উঠল এবং এই আবেগের সুযোগ নিয়ে সিআইএ শুরু করলো একটি গোপন নির্যাতন কর্মসূচি, যাকে তারা ভদ্র ভাষায় বলতো ইনহ্যান্স ইন্টারোগেশন টেকনিক। সিআইএ বিশ্বজুড়ে গোপন কারাগার তৈরি করলো, যাদের বলা হয় ব্ল্যাক সাইট। থাইল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া এবং আরও অনেক দেশে এই গোপন কারাগার ছিল। এসব কারাগারে বন্দীদের কোনো আইনি সুরক্ষা ছিল না, কোনো আইনজীবী ছিল না, কোনো বিচার ছিল না। 2014 সালে আমেরিকার সিনেটর ইন্টেলিজেন্স কমিটি একটি 6700 পৃষ্ঠার রিপোর্ট তৈরি করল সিআইএর নির্যাতন কর্মসূচি নিয়ে। সেই রিপোর্টের 525 পৃষ্ঠা প্রকাশ করা হলো এবং যা বেরিয়ে আসলো তা ছিল অকল্পনীয়। কি ধরনের নির্যাতন করা হতো? ওয়াটারবোর্ডিং, এই পদ্ধতিতে একজন বন্দীকে তীর্যকভাবে বাঁধা হয়, মুখে একটি কাপড় রাখা হয় এবং তারপর পানি ঢালা হয়। বন্দীর অনুভূতি হয় সে ডুবে যাচ্ছে। এটি কোনো মেটাফোর নয়, এটি আসলেই ডুবে যাওয়ার অনুভূতি দেয়। এই পদ্ধতিতে আবু জুবাইদাকে
83 বার ওয়াটার বোর্ডিং করা হয়েছিল একটা 2 সপ্তাহে। স্লিপ ডিপ্রাইভেশন, বন্দীদের 7 দিন, 10 দিন, এমনকি 11 দিন পর্যন্ত ঘুমাতে দেওয়া হতো না। তাদের দাঁড় করিয়ে রাখা হতো বা হাত উঁচু করে বেঁধে রাখা হতো। যখনই তারা ঘুমাতে যেত তাদের জাগিয়ে দেওয়া হতো। এতে মানুষের মানসিক স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়ে। রেকটাল রিহাইড্রেশন, সিনেট রিপোর্টে উল্লেখ আছে কিছু বন্দীকে মলদ্বার দিয়ে জোরপূর্বক খাবার ও তরল দেওয়া হয়েছিল, চিকিৎসার কারণে নয় বরং তাদের উপর নিয়ন্ত্রণ দেখানোর জন্য। একজন বন্দী, যার নাম সিনেট রিপোর্টে উল্লেখ নেই, হাইপোথার্মিয়ায় মারা যায়। তাকে কংক্রিটের মেঝেতে শুয়ে রাখা হয়েছিল, হাত পেছনে বাঁধা এবং রাতভর ঠান্ডায় রাখা হয়েছিল। সকালে তাকে মৃত পাওয়া গেল। সিআইএ এই মৃত্যুর তথ্য লুকিয়ে রেখেছিল। নির্যাতন কি কাজ করেছিল? সিআইএ দাবি করেছিল এই নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্য অনেক সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছে। কিন্তু সিনেট রিপোর্ট বলছে অন্য কথা। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে এই নির্যাতনের মাধ্যমে কোনো অনন্য বা মূল্যবান তথ্য পাওয়া যায়নি, যা অন্যভাবে পাওয়া সম্ভব ছিল না। নির্যাতন কাজ করে না, এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। নির্যাতনের শিকার মানুষ যন্ত্রণা থেকে বাঁচতে যাই বলতে পারে, সত্য বা মিথ্যা। আসলে এফবিআই এর তদন্তকারীরা বলেছিলেন সিআইএ নির্যাতন শুরু করার আগে স্বাভাবিক জিজ্ঞাসাবাদে তারা অনেক বেশি তথ্য পেয়েছিল। এবং সবচেয়ে মর্মান্তিক সত্য, সিনেট রিপোর্টে দেখা গেছে অনেক বন্দীকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আসলে সন্ত্রাসী ছিলেন না, কিন্তু নির্দোষ হয়েও তারা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন। কোইনটেলপ ও সিআইএ আমেরিকার নিজের নাগরিকদের বিরুদ্ধে নিজের মানুষকেই শত্রু মনে করল। সিআইএ এর সাথে এফবিআই এর একটি যৌথ প্রকল্পের কথা বলা দরকার, কোইনটেলপ্রো, অর্থাৎ কাউন্টার ইন্টেলিজেন্স প্রোগ্রাম। যদিও এটি মূলত এফবিআই এর প্রকল্প ছিল, সিআইএ এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছিল। 1956 থেকে 1971 পর্যন্ত এফবিআই এবং সিআইএ যৌথভাবে আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন, শান্তি আন্দোলন এবং বাম ঘরানার যে কোনো সংগঠনকে ধ্বংস করার চেষ্টা করেছিল অবৈধ পদ্ধতিতে। মার্টিন লুথার কিং জুনিয়র, এই মহান মানবাধিকার নেতাকে এফবিআই বছরের পর বছর ধরে নজরদারি করেছিল। তার ফোনে আড়ি পাতা হতো, তার ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করা হতো। এফবিআই ডিরেক্টর জে এজার হোভার কিংকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে পরোক্ষভাবে তাকে আত্মহত্যার পরামর্শ দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন মিথ্যা চিঠি পাঠানো হতো বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বিবাদ তৈরি করার জন্য। মিডিয়াতে মিথ্যা তথ্য ছড়ানো হতো তাদের বদনাম করার জন্য। এমনকি সরাসরি এজেন্টরা এই সংগঠনগুলোতে ঢুকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করত। আফগানিস্তান সিআইএ যেভাবে তালেবান তৈরি করল, মুজাহিদিন থেকে আল কায়দা একটি ভয়াবহ বুমেরাং। 1979 সাল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করল। আমেরিকার জন্য এটি একটি সুযোগ, সোভিয়েতকে তাদের ভিয়েতনাম দেওয়ার সুযোগ। সিআইএ শুরু করল অপারেশন সাইক্লোন, ইতিহাসের সবচেয়ে বড় গোপন অপারেশনগুলোর একটি। পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে সিআইএ আফগান মুজাহিদিনদের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিতে শুরু করল। বার্ষিক বাজেট বাড়তে বাড়তে পৌঁছল $630 মিলিয়ন। সিআইএ শুধু আফগানদেরই অস্ত্র দেয়নি, তারা পুরো বিশ্ব থেকে জিহাদি যোদ্ধা নিয়ে এসেছিল আফগানিস্তানে। সৌদি আরব, মিশর, পাকিস্তান থেকে হাজার হাজার তরুণ এলো। তাদের মধ্যে একজন ছিলেন ওসামা বিন লাদেন, সৌদি আরবের একজন ধনী পরিবারের সন্তান। সোভিয়েতরা 1989 সালে আফগানিস্তান ছেড়ে গেল। আমেরিকা মনে করল লক্ষ্য অর্জন হয়েছে এবং তারা আফগানিস্তানকে ছেড়ে চলে গেল, গৃহযুদ্ধের মধ্যে পড়ে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত দেশ। কিন্তু সিআইএর প্রশিক্ষিত এবং সশস্ত্র যোদ্ধারা কোথায় গেল? তারা পরিণত হলো তালেবান, আল কায়দায়। সিআইএ যে অস্ত্র দিয়েছিল সেই একই অস্ত্র ব্যবহার করা হলো আমেরিকার বিরুদ্ধে। 2001 সালে ওসামা বিন লাদেনের নির্দেশে সেই 9/11 হামলা হলো, যে বিন লাদেনকে একসময় সিআইএ পরোক্ষভাবে সহায়তা করেছিল। আমেরিকান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একবার স্বীকার করেছিলেন, আমরা আল কায়দা তৈরি করেছিলাম, তারা আমাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। এই স্বীকারোক্তি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সত্য। সিআইএর হত্যার তালিকা, বিশ্ব নেতাদের যাদের টার্গেট করা হয়েছিল। তো হত্যার পেশাদার সংগঠন, সিআইএর গঠনতন্ত্রে লেখা আছে এটি একটি গোয়েন্দা সংগঠন। এটি রাজনৈতিক হত্যা করবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। চার্চ কমিটি তদন্তে বেরিয়ে আসে সিআইএ কমপক্ষে 8 জন বিশ্ব নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল। ফিদেল কাস্ত্রো, কিউবা, আগেই উল্লেখ করেছি,
638 বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্যাট্রিস লুমুম্বা, কঙ্গো। 1961 সালে কঙ্গোর স্বাধীনতার নেতা এবং প্রথম প্রধানমন্ত্রীকে বেলজিয়ামের সহায়তায় ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। সিআইএ এই হত্যার পরিকল্পনায় জড়িত ছিল। রাফায়েল ট্রুজিলো, ডোমিনিকান রিপাবলিক। 1961 সালে এই স্বৈরাশাসকের হত্যায় সিআইএ সরাসরি অংশ নিয়েছিল। নগদ দিনহো ডিএম, ভিয়েতনাম। 1963 সালে দক্ষিণ ভিয়েতনামের এই নেতাকে সিআইএর জ্ঞাতসারে হত্যা করা হয়। সাদ্দাম হোসেন, ইরাক। সিআইএ একসময় সাদ্দামকে ক্ষমতায় আনতে সহায়তা করেছিল, এরপর তাকে সরাতেও উদ্যোগী হয়েছিল। মোহাম্মদ গাদ্দাফি, লিবিয়া। সিআইএ গাদ্দাফিকে হত্যার বেশ কয়েকটি পরিকল্পনা করেছিল এবং বাশার আল আসাদ, সিরিয়া। আজও আমেরিকান গোয়েন্দারা সিরিয়ায় সক্রিয় এবং বাশার আল আসাদ অবশেষে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছে। বলা হয় তিনি রাশিয়ায় অবস্থান করছেন। জেএফকে কি সিআইএ জড়িত ছিল? এই প্রশ্নটি সবচেয়ে বিতর্কিত। 1963 সালের 22 নভেম্বর প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করা হলো ডালাসে। লি হার্ভে অসওয়াল্ডকে একা হত্যাকারী ঘোষণা করা হলো, কিন্তু ওয়ারেন কমিশন এই রিপোর্টকে আজও অনেকে মেনে নিতে পারেন না। কেনেডি সিআইএর সাথে সম্পর্কে সংঘাতে ছিলেন। বে অফ ফ্রিগেসের পর তিনি সিআইকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়েছিলেন। ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছিলেন। সোভিয়েতের সাথে শান্তির পথে হাঁটছিলেন। 2017 সালে সিআইএ ও অন্যান্য সংস্থার কেনেডি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের কথা ছিল, কিন্তু সিআইএ লবি করে ফাইল প্রকাশ ঠেকিয়ে দিল। আবারও কেন? কি আছে সেই ফাইলে যা 60 বছর পরেও প্রকাশ করা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর আজও আমরা জানি না। তো গণনজরদারি, সিআইএ কিভাবে সবাইকে দেখছে? এডওয়ার্ড স্নোডেন এবং সত্যের বোমা। 2013 সালের জুন মাস হংকংয়ের একটি হোটেলে বসে একজন তরুণ এনএসএ কন্ট্রাক্টর 2 সাংবাদিককে দিলেন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর তথ্য। সেই মানুষটির নাম এডওয়ার্ড স্নোডেন, এবং তিনি যা প্রকাশ করলেন তা বিশ্বকে স্তম্ভিত করে দিল। স্নোডেন প্রকাশ করলেন আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অর্থাৎ এনএসএ এবং সিআইএ মিলে বিশ্বের কোটি কোটি মানুষের টেলিফোন কল, ইমেইল, সোশ্যাল মিডিয়া মনিটর করছে। প্রিজম নামে একটি প্রোগ্রামের মাধ্যমে এনএসএ সরাসরি গুগল, ফেসবুক, অ্যাপল, মাইক্রোসফট, ইয়াহু সহ বড় বড় টেক কোম্পানির সার্ভার থেকে তথ্য নিচ্ছিল। আপস্ট্রিম নামের আরেকটি প্রোগ্রামের মাধ্যমে এনএসএ সরাসরি সাবমেরিন কেবল থেকে, যা দিয়ে বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ট্রাফিক চলে, তথ্য সংগ্রহ করছিল। এই নজরদারি শুধু আমেরিকার শত্রুদের উপর ছিল না, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ব্যক্তিগত ফোনে আড়ি পাতা হচ্ছিল, ব্রাজিলের প্রেসিডেন্টের যোগাযোগ নজরদারি করা হচ্ছিল, এমনকি জাতিসংঘের মহাসচিবের অফিসেও গুপ্তচর বৃত্তি চলছিল। তো সবচেয়ে বিপজ্জনক তথ্য ফাঁস 2017 সালে উইকিলিক্স প্রকাশ করল সিআইএ এর সবচেয়ে গোপন হ্যাকিং টুলসের তথ্য, ভল্ট 7। এই তথ্য ফাঁস থেকে জানা গেল সিআইএ বিশ্বের প্রায় সকল স্মার্টফোন, কম্পিউটার, স্মার্ট টিভি হ্যাক করতে সক্ষম। উইপিং অ্যাঙ্গেল এই টুলটি স্যামসাং স্মার্ট টিভিকে গোপন মাইক্রোফোনে পরিণত করতে পারে। টিভি বন্ধ থাকলেও আপনি মনে করছেন আপনার টিভি বন্ধ, কিন্তু এটি আসলে আপনার কথা রেকর্ড করছে। ফাইন ডাইনিং 14 ধরনের ম্যালওয়্যারের একটি সংগ্রহ, যা আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পর্যন্ত সব ডিভাইসে কাজ করে। এই ম্যালওয়্যার দিয়ে যে কোনো ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা সব কিছুতে প্রবেশ করা সম্ভব। আম্বার সবচেয়ে ভয়াবহ। এই টুল দিয়ে সিআইএ তাদের নিজেদের সাইবার হামলা অন্য দেশের কাজ বলে চালিয়ে দিতে পারে। অর্থাৎ সিআইএ রাশিয়ার কোড ব্যবহার করে একটি হ্যাক করতে পারে এবং পরে রাশিয়ার দোষ দিতে পারে। আধুনিক সিআইএ, ড্রোন হত্যা থেকে এআই পর্যন্ত। 21 শতকের সিআইএ আগের চেয়ে আরও শক্তিশালী। প্রযুক্তি তাদের আরও বেশি ক্ষমতা দিয়েছে, কিন্তু তাদের পুরনো অভ্যাস যায়নি। ড্রোন হত্যা কর্মসূচি, এটি শুরু হয়েছিল জর্জ বুশের আমলে, আরও বিস্তৃত হয়েছে বারাক ওবামার আমলে। সিআইএ ড্রোন দিয়ে পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়ার সন্দেহভাজন সন্ত্রাসীদের হত্যা করেছে, কিন্তু এই হত্যায় কতজন নিরীহ মানুষ মারা গেছে? বিভিন্ন তথ্য অনুযায়ী প্রতিটি টার্গেট সন্ত্রাসীর সাথে গড়ে 5 থেকে 10 জন বেসামরিক মানুষ মারা গেছে। এই ড্রোন হত্যার কোনো আইনি ভিত্তি আছে কি? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন না, এটি বিনা বিচারে হত্যা, এটি যুদ্ধের নিয়ম লঙ্ঘন, কিন্তু কেউ জবাবদিহি করেনি। সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন, 2014 সালের
প্রকাশ পায় সিআইএ এবং স্টেট ডিপার্টমেন্ট কিউবায় একটি নকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছিল, জুম জুনিয়র নামে। এটি টুইটারের মতো দেখতে ছিল, কিন্তু সিআইএ নিয়ন্ত্রণ করত। লক্ষ্য ছিল কিউবার মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা। আজকের এআই যুগে সিআইএ আরও শক্তিশালী সরঞ্জাম পেয়েছে। মেশিন লার্নিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। কোনো মানুষ বিপজ্জনক হয়ে উঠতে পারে কিনা তা এআই দিয়ে পূর্বাভাস দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই পূর্বাভাসের ভিত্তিতে যদি মানুষকে টার্গেট করা হয়, তা কি ন্যায্য? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। যারা সত্য বলেছিল এবং যা পেয়েছিল, সাহসীদের পরিণতি। তো সিআইএ এর বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের জীবন কেমন হয়েছে, এই গল্পগুলো বলা দরকার, কারণ এই মানুষগুলো আমাদের জন্য ঝুঁকি নিয়েছে। ফ্রাঙ্ক স্কেপ সিআইএ এর ভিয়েতনাম অপারেশনে কর্মরত ছিলেন। তিনি একটি বই লিখলেন, ডিসেন্ট ইন্টারভাল, যেখানে ভিয়েতনাম যুদ্ধের শেষে সাধারণ ভিয়েতনামীদের পরিত্যাগের সত্য তুলে ধরলেন। সিআইএ তার বিরুদ্ধে মামলা করল। আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিল তাকে বইয়ের সমস্ত মুনাফা সরকারকে দিয়ে দিতে হবে। জন কিরিয়াকো সিআইএ এর একজন সিনিয়র অফিসার ছিলেন। তিনি প্রকাশ্যে বললেন সিআইএ বন্দীদের ওয়াটারবোর্ড করেছে, যা ছিল নির্যাতন। তিনি এই তথ্য দেওয়ার জন্য ৩০ মাসের কারাদণ্ড পেলেন। যে সিআইএ কর্মকর্তারা নির্যাতন করেছিল তাদের কোনো বিচার হয়নি। থমাস ড্রেক এনএসএর একজন সিনিয়র কর্মকর্তা, যিনি সরকারের অপচয় ও গণনজরদারির বিষয়ে ফাঁস দিয়েছিলেন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ১৮ ধারায় মামলা হলো। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণ করা যায়নি, কিন্তু তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। এডওয়ার্ড স্নোডেন আজও রাশিয়ায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। আমেরিকায় ফিরলেই গ্রেপ্তার হবেন এবং দশকের পর দশক কারাগারে থাকবেন। অথচ তিনি আমেরিকান জনগণকে জানিয়েছিলেন তাদের সরকার তাদের উপরে অবৈধভাবে নজরদারি করছে। এই মানুষগুলোর পরিণতি একটি স্পষ্ট বার্তা দেয়, সরকারের বিরুদ্ধে সত্য বললে আইন তোমাকে রক্ষা করবে না। মনস্তাত্ত্বিক যুদ্ধ সিআইএ কিভাবে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করে। তথ্যযুদ্ধ থেকে অদৃশ্য যুদ্ধ। সিআইএ শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা চিন্তা দিয়ে যুদ্ধ করে। পিএসওপি অর্থাৎ সাইকোলজিক্যাল অপারেশন, এটি সিআইএ এর অন্যতম শক্তিশালী হাতিয়ার। কোল্ড ওয়ারের সময় সিআইএ গোপনে বইয়ের প্রকাশনায় অর্থ দিত। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম এবং ১৯৮৪ এই বইগুলো সোভিয়েতের সমালোচনামূলক ছিল। সিআইএ এই বইগুলো সোভিয়েত ব্লকে বিতরণের জন্য অর্থ দিয়েছিল। এমনকি অ্যানিম্যাল ফার্মের অ্যানিমেশন ফিল্মে সিআইএ অর্থ দিয়েছিল। কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম নামে একটি সংস্থা, যা দাবি করত তারা স্বাধীন বুদ্ধিজীবীদের সংগঠক, আসলে সিআইএর অর্থায়নে চলত। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা দিত এবং বিনিময়ে তাদের মাধ্যমে আমেরিকার পক্ষে মতামত তৈরি করত। আজকের তথ্যযুদ্ধ। তো আজকের ডিজিটাল যুগে সিআইএ মনস্তাত্ত্বিক যুদ্ধের সরঞ্জাম আরও শক্তিশালী। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অপারেশন, সিআইএ এবং সামরিক সংস্থাগুলো গোপনে নকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালায়, যা দিয়ে নির্দিষ্ট মতামত প্রচার করা যায়। ২০১১ সালে এইচবি গ্রে ফেডারেল কোম্পানি একটি প্রস্তাব ফাঁস হয়ে পড়ে, যেখানে দেখা যায় আমেরিকার সামরিক বাহিনীর জন্য পার্সোনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির পরিকল্পনা ছিল। এই সফটওয়্যার দিয়ে একজন ব্যক্তি একই সাথে ৫০টি নকল অনলাইন পরিচয় পরিচালনা করতে পারত। আজ আপনি সোশ্যাল মিডিয়ায় যা পড়ছেন, যে মতামত দেখছেন, তার কতটুকু সত্যিকারের মানুষের মতামত আর কতটুকু গোপন সরকারি অপারেশনের ফল, এই প্রশ্নের উত্তর কেউ জানে না। সিআইএ ও বাংলাদেশ কতটা কাছে এসেছে এই ছায়া। দক্ষিণ এশিয়ার সিআইএর উপস্থিতি। আমরা অনেক দূরের ঘটনার কথা বললাম, কিন্তু এই প্রশ্নটা মনে আসা স্বাভাবিক। বাংলাদেশের সাথে সিআইএর কোনো সম্পর্ক আছে কি? ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ। নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে ছিল, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। হেনরি কিসিঞ্জার ভারত ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। আমেরিকার ৭ম নৌবহর বঙ্গোপসাগরে পাঠানো হলো পাকিস্তানকে সমর্থন করতে। সিআইএ এই সময়কালে সক্রিয় ছিল, কিন্তু কতটা তা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। ১৯৭৫ সাল, শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে কোনো আন্তর্জাতিক যোগাযোগ ছিল কিনা, এই প্রশ্নটি আজও বিতর্কিত। বেশ কয়েকজন গবেষক দাবি করেছেন যে এই ঘটনার পেছনে সিআইএর সংযোগ ছিল, কিন্তু পুরো সত্য এখনো প্রকাশ পায়নি।
দক্ষিণ এশিয়ায় সিআইএর সক্রিয় উপস্থিতি সম্পর্কে সন্দেহ নেই। পাকিস্তানের সিআইএ ড্রোন অভিযান, আইএসআই এর সাথে সম্পর্ক, এগুলো প্রমাণিত। ভারতের সিআইএর গোয়েন্দা কার্যক্রম, এটিও স্বীকৃত। বাংলাদেশ একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশ। এখানে সিআইএ নিষ্ক্রিয় থাকবে, এটা কি বিশ্বাসযোগ্য? তো শেষমেশ সত্য কি কখনো জেতে? ৭০ বছরের অন্ধকারের পর আলো। এতক্ষণে আমরা যা দেখলাম, এমকে আল্ট্রা, অপারেশন মকিংবার্ড, ইরান ও গুয়েতমালার অভ্যুত্থান, অপারেশন কন্ডোরো, ইরান কন্ট্রা, গণনির্যাতন, গণনজরদারি, এগুলো কোনো কল্পকাহিনী নয়। এগুলো বাস্তব ঘটনা যা সিআইএর নিজের ডকুমেন্ট এবং কংগ্রেসের তদন্তে প্রমাণিত হয়েছে। তাহলে সিআই কি কোনো কাজে আসে? এই প্রশ্নটাও করা উচিত। সিআইএ অনেক সত্যিকারের সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভালো কাজগুলো করার জন্য কি এত খারাপ কাজ করা প্রয়োজন ছিল? কি আইনের সীমা পেরিয়ে যাওয়া প্রয়োজন ছিল? একটি গণতান্ত্রিক দেশে নিরাপত্তা সংস্থাগুলো জনগণের সেবক, জনগণের মনিব নয়। যখন সিআইএ জনগণের অনুমতি ছাড়া আইনের বাইরে গিয়ে কাজ করে, তখন এটি আর গণতন্ত্রের রক্ষক নয়, এটি গণতন্ত্রের বিপদ। জবাবদিহিতা যা এখনো হয়নি। এমকে আল্ট্রার ভিকটিমরা কি বিচার পেয়েছে? না। ইরান ও গুয়েতমালার যেসব মানুষ সিআইএর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি ক্ষতিপূরণ পেয়েছে? না। অপারেশন কন্ডোরে হারিয়ে যাওয়া ৩০,০০০ আর্জেন্টিনিয়ান পরিবার কি ন্যায় বিচার পেয়েছে? আংশিকভাবে। আমেরিকা ইতিহাসে সিআইএর কোনো কর্মকর্তাকে তাদের অপরাধের জন্য কার্যকরভাবে বিচারের মুখোমুখি করা হয়নি। কিন্তু যারা সিআইএর অপরাধ ফাঁস করেছে, তাদের বিচার হয়েছে। এই দ্বৈততা, যেখানে অপরাধীরা মুক্ত এবং সত্যবাদীরা বন্দী, এটি একটি সমাজের সবচেয়ে গভীর নৈতিক অবক্ষয়ের লক্ষণ। তো আমাদের কি করা উচিত? এই ডকুমেন্টারি দেখার পর আপনি কি করবেন? এই প্রশ্ন স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ, আমরা সিআইএ পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা একটি কাজ করতে পারি, সচেতন থাকা। যখন কোনো সরকার বলে জাতীয় নিরাপত্তার জন্য এটা করা হচ্ছে, প্রশ্ন করুন। যখন মিডিয়া কোনো একটি পক্ষের কথা বেশি বলছে, প্রশ্ন করুন। যখন কোনো সরকার স্বচ্ছতার বদলে গোপনীয়তাকে বেছে নিচ্ছে, প্রশ্ন করুন। মনে রাখবেন, সিআইএর যে অপরাধগুলো আজ আমরা জানি, সেগুলো জানা সম্ভব হয়েছে কারণ কিছু মানুষ প্রশ্ন করেছিল। সাংবাদিকরা খুঁজে গেছেন, তদন্তকারীরা ছেড়ে দেননি, এবং কিছু সাহসী ইনসাইডার ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেছেন। সত্য কি শেষ পর্যন্ত যেতে? ইতিহাস বলে হ্যাঁ, তবে অনেক দেরিতে, অনেক ক্ষতির পর, অনেক ত্যাগের পর। কিন্তু শেষমেশ সত্য বেরিয়ে আসে। এমকে আল্ট্রা ৩০ বছর গোপন ছিল। ইরানের অভ্যুত্থান ৬০ বছর অস্বীকার করা হয়েছে। অপারেশন কন্ডোর দশকের পর দশক লুকানো ছিল। কিন্তু সবকিছুই বেরিয়ে এসেছে, এবং আরো কত গোপন অপারেশন আছে তা আমরা এখনো জানি না। সেগুলো একদিন বেরিয়ে আসবে। সেই দিনের অপেক্ষায় থাকুন, আর ততদিন প্রশ্ন করতে থাকুন।